হ্যালো আমার প্রিয় কলেজের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা বাস্তব জীবনের গল্প নিয়ে হাজির হলাম। আশা করি এই গল্পটি তোমাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমার অবসরপ্রাপ্ত শ্বশুর, সে যে এতটা শক্তিশালী হবে আর এতটা এনার্জেটিক হবে, এটা আমার কল্পনারও বাইরে ছিল। আমরা সাধারণত মুরব্বী মানুষদেরকে কি বলে, একটু শারীরিক অবস্থা তার দুর্বল, আমরা তাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু বন্ধুরা, আমার মতো একটা প্রবাসী বউকে আমার শ্বশুর পুরো একেবারে নাড়িয়ে দিয়েছে। আমি নিজেও অবাক। আসলে আমার শ্বশুর এতটা শক্তিশালী, মানে কিভাবে, আমি কোনো কিছু বুঝতে পারলাম না। আর আমার প্রতি তার যে এত ফিলিংস, হ্যাঁ, সেটাও আমি বুঝতে পারলাম না। যাই হোক বন্ধুরা, আমি শ্বশুরের মুখে অনেক গল্প শুনেছিলাম যে আমার শ্বশুরের জীবনে অনেক উত্থান পতনের গল্প আছে। তিনি তার লাইফে, তার জীবনে অনেক স্ট্রাগল করে আজকে এত টাকা পয়সা, ধন সম্পত্তির মালিক হয়েছেন। এর পিছনে আছে কঠোর পরিশ্রম। তো বন্ধুরা, আমার শাশুড়ি মা, তিনি আসলে অনেক ছোটবেলায়, মানে আমার হাজবেন্ড যখন 10 বছর ছিল তখন নাকি তিনি মারা যান। এরপর থেকে আমার শ্বশুর আব্বাই আসলে আমার স্বামীকে কোলে পিঠে করে অনেক কষ্ট করে স্ট্রাগল করে মানুষ করেছে। আজকে আমরা শহরে বসবাস করি এবং এই শহরে আমাদের প্রায় 3টা ফ্ল্যাট আছে। 2টা ফ্ল্যাট হচ্ছে আমরা ভাড়া তুলি, আর একটা ফ্ল্যাটে 3 তলায় আমরা থাকি। 1 তলা, 2 তলা, 4 তলা, 5 তলা, 6 তলাতে পুরোটাই ভাড়া। আমরা এখন ভাড়ার টাকা দিয়েই চলি। তারপরও আমার হাজব্যান্ড লন্ডন গেছে, সে একজন প্রবাসী। সেইখানে তার একটা বিজনেস আছে, গার্মেন্টসের বিজনেস। সে একজন বায়ার। আমার স্বামীর কথা হচ্ছে, আমি আমার বাবার টাকায় কেন বসে বসে খাবো, আমি নিজে কোনো কিছু করব। হ্যাঁ, এটা তিনি চান। তো যাই হোক, স্বামীর এই অপ্রত্যাশিত গল্প বা তার এই কঠোর পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। কিন্তু বন্ধুরা, আমার স্বামীকে লন্ডন পাঠিয়ে আমি নিজেও সুখে নেই। আমি নিজেও অনেক কষ্টে আছি। আসলে স্বামী ছাড়া একা একা থাকাটা যেন খুব কষ্টকর হয়ে যাচ্ছিল আমার জন্য। আমি আসলে কোনোভাবেই পারতেছিলাম না। আমি পারতেছিলাম না। আমার স্বামীকে ছাড়া আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমি আমার স্বামীকে, সে যেহেতু তার নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে, তো আমি তাকে মানা করব কেন? বাড়িতে আমার খোঁজখবর রাখার জন্য আমার শ্বশুর আছে, আর বাসায় আমাদের একটা কাজের লোক ছিল। ও মেবি বাজার টাজার করে দিত, তারপর হচ্ছে ঘরের টুকটাক কাজ করতো। আর একটা কাজের মেয়ে ছিল, ওর নাম ছিল সকিনা। ও রান্না বান্না করে দিত। আমার আর তেমন কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে হাতে মেহেদি লাগানো, রূপচর্চা করা, তারপর হচ্ছে সাজুগুজু করা, এটাই আমার কাজ। একদিন আমার শ্বশুর আমাকে বলল, আমার নামটাই তো তোমাদেরকে বলা হলো না বন্ধুরা, আমার নাম ছিল মৌসুমী। আমার শ্বশুর আমাকে বলল, বৌমা, চাকরি বাকরি চিনেছি অনেক দিন হলো, বুঝছো, সেনাবাহিনীর চাকরি করেছি, তো শরীরে বসে থাকতে থাকতে জং ধরে গেছে। বৌমা বলে কি, এই ইট পাথরের শহরে আর কতদিন, চলো আমরা একটা ট্রিপ দিয়ে আসি। এই বর্ষার সিজনে, এই বৃষ্টির দিনে আমরা একটু ঘোরাঘুরি করে আসি। তখন আমি বললাম, বাবা, ঘোরাঘুরি তো আমারও ভীষণ পছন্দ। আমি ছোটবেলায় বন্ধুদের সঙ্গে অনেক ঘুরতে যেতাম, কিন্তু মা বাবা বলতো বিয়ের পরে স্বামীর সঙ্গে যাবে। দেখেন, আপনার ছেলে, মানে আমার স্বামী, সেই তো বিদেশ চলে গেছে, কার সঙ্গে ঘোরাফেরা করব? তখন শ্বশুর আব্বা আমাকে বলল, আরে বৌমা, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, বুঝছো, তোমাকে নিয়ে ঘোরার জন্য তো আমি আছি। শুনো বৌমা, তোমার যদি কোনো আপত্তি না থাকে। আমি বললাম, বাবা, এটা আপনি কি বলতেছেন? আপনি আমাকে নিয়ে ঘুরবেন আর আমার আপত্তি থাকবে কেন? আমার কোনো আপত্তি নেই। আপনি কোথায় যেতে চাচ্ছেন? তখন শ্বশুর আব্বা আমাকে বলল, বৌমা, আমি চাচ্ছিলাম যে তোমাকে নিয়ে একটু সমুদ্র দেখে আসি, তুমি কি বলো? তখন আমি শ্বশুর আব্বাকে বললাম, আপনি যেহেতু চাচ্ছেন, তাহলে সমুদ্র দেখব। বন্ধুরা,
শ্বশুর আব্বা আমাকে বলেছিল সে একটা রুমে থাকবে আর আমি একটা রুমে থাকবো, মানে পুরোই আলাদা আলাদা রুমে থাকবো, কেউ কারোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হবে না। এই জন্য কিন্তু আমি আসলে রাজি হয়েছিলাম। কিন্তু বন্ধুরা, শ্বশুর আব্বার মনে এই ছিল সেটা আমি কখনো চিন্তা করি নাই, সেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে শ্বশুর আব্বার মনে এত নৃশংসতা ছিল, এত ছিল। তো যাই হোক, আমি বললাম বাবা তাহলে কোথায় যাওয়া যায়? সে আমাকে বলল চলো আমরা সমুদ্রে ঘুরে আসি। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের শেষ প্রান্তে একটা দ্বীপ আছে, আর সেটা হচ্ছে সেন্ট মার্টিন। হ্যাঁ, ওইখানে আলাদা একটা দেশ মনে হয়। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট করে সেখানে গেলাম। যাওয়ার পরে শ্বশুর আব্বা সেখানে একটা ডুপ্লেক্স ভালো মানের একটা রিসোর্ট বুকিং দিল, আর ওই রিসোর্টে আমি আর শ্বশুর আব্বা একাই থাকতাম। এত নির্জন একটা রিসোর্ট, এত নির্জনে সবকিছু, আমার ভীষণ করে খুব ভয় লাগতো যে এত নির্জন রিসোর্ট বা এত থাকবো। তো যাই হোক, শ্বশুর আব্বা যেহেতু বললো, তো শ্বশুর আব্বার কথা তো আমাকে মানতেই হবে, তাই না? যাওয়ার পর বন্ধুরা, শ্বশুর আব্বা প্রতি রাতেই আমার কাছে আসতো, আমার কাছে আবদার করত সেন্ট মার্টিনের সামুদ্রিক মাছ খেয়ে, তারপর হচ্ছে রাতে বারবিকিউ করে একটু লাল পানি খেত, একটু মাতাল অবস্থায় থাকতো, এবং শ্বশুর আব্বা শুইলে অনেক এনার্জি চলে আসতো। আর তখন শ্বশুর আব্বা আমাকে একটু অন্য চোখে দেখতে লাগলো, আমাকে একটু অন্যরকম ভাবে সে ফিল করতে লাগলো। শ্বশুর আব্বা আমাকে প্রায় সময় বলতো, বুমা তোমার শাশুড়ি তো অনেক দিন আগেই চলে গেছে, আর আমার এত বাড়ি গাড়ি সম্পত্তি আমি এগুলো কার জন্য রেখে যাব বলো? আমার ছেলে তো সে তার নিজের পায়ে দাঁড়াচ্ছে। তখন বৌমা আমাকে বলতো, বাবা এগুলো তো আপনি মারা যাওয়ার পর আমাদের নামেই হবে, আর কার নামে? আপনার ছেলের নামেই তো হবে। আমি বললাম, বৌমা আমি ভাবতেছি এগুলো একটা এতিমখানায় দান করে যাব। শ্বশুর আব্বার মুখে এমন কথা শুনে আমিও কিছুটা হয়ে গেলাম যে আব্বা এসব কি বলতেছে, শ্বশুর কি পাগল হয়ে গেল নাকি? শ্বশুর আব্বা তখন বলল, বৌমা এখন আমি কি করব বলো? তখন আমি শ্বশুর আব্বাকে বললাম, আব্বা আপনি এগুলো দান করবেন কেন? আপনার একটা সন্তান আছে, আপনার একটা পুত্রবধূ আছে, আপনি আপনার ছেলে সন্তান পুত্রবধূ থাকতে আপনি এগুলো দান করবেন কেন? তখন শ্বশুর আব্বা তার জীবনের গল্প আমাকে শোনাতে লাগলো। আমাকে সে বলতে লাগলো, বৌমা আমি আমার জীবনটা সেনাবাহিনীর চাকরি করে কাটিয়ে দিয়েছি, কখনোই তোমার শাশুড়ির হাতে দুবেলা দুমুঠো ভাত খেতে পারি নাই, কখনোই সে আমাকে ভালো করে যত্ন করতে পারে নাই, আমাকে আদর সুহাগ ভালোবাসা সে আমাকে কিছুই ঠিকভাবে দিতে পারে নাই। জানো বৌমা, হঠাৎ করে অসুস্থ হয়ে তোমার শাশুড়ি মাও এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। তারপর থেকেই তোমার স্বামী আলামিনকে মানুষ করতে করতেই আমার জীবনটা এমনিতেই চলে গেল। আমি আমার জীবনে কোনো সুখ করতে পারি নাই। এই যে বৌমা আজকে আমার এত টাকা পয়সা ধন দৌলত এত কিছু, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই, আমার মনে সারাক্ষণ পেরেশানি। তখন আমি শ্বশুর আব্বাকে বললাম, বাবা আপনার কি নিয়ে এত টেনশন, আপনার কি নিয়ে এত প্যারা, আমি কি জানতে পারি? তখন শ্বশুর আব্বা আমাকে যা বলল তা আমার মাথার উপর দিয়ে গেল। শ্বশুর আব্বা আমাকে বলল, এত টাকা পয়সা থাকতেও আমি সুখী না। বৌমা তুমি জানো আমার জীবনের সুখ কি জিনিস? আমি তো সেটাই জানি না। বৌমা তোমার শাশুড়ি মা মারা যাওয়ার পর আমি আসলে কোনো বিয়ে শাদী করি নাই, শুধু আমার ছেলের মুখের দিকে তাকিয়ে। আজকে যদি তুমি আমাকে একটু সুখ দিতে বৌমা, আজকে যদি তুমি আমাকে একটু ভালোবাসা দিতে, আমি তোমার কাছে আর কোনো কিছু চাইতাম না, আমি তোমার কাছে আর কখনো কোনো কিছু চাই না। শ্বশুর আব্বার আসল রূপটা যখন আমার সামনে চলে আসলো, আমি তখন ভাবলাম, হায় আল্লাহ, আমার রিটায়ার্ড প্রাপ্ত শ্বশুর আব্বা সে তো দেখতেছি রীতিমতো আমাকে বুক করতে চাইতেছে। হ্যাঁ, এইটা কেমনে কি? না 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 না, এইটা আমার পক্ষে সম্ভব না। আসলে বন্ধুরা, সারাটা জীবন আমি আমার নিজের ইজ্জতের হেফাজত করেছি। আমি স্কুলে কলেজে পড়াশোনা করেছি, হিজাব পরেছি, কোনো ছেলেকে কখনো আমার শরীর স্পর্শ করতে দেই নাই। আজকে আমি বিয়ে করে আমার স্বামীর জিনিস আমি অন্য কাউকে দিব, যদিও সে আবার স্বামীর বাবা, তাই বলে এতটা অন্যায়, এত বড় অত্যাচার আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আসলে
আমি তখন শ্বশুর আব্বাকে বললাম, বাবা আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। দেখেন আব্বা, আপনার ছেলে আমাকে অনেক বিশ্বাস করে, সে আমাকে বিয়ে করে এই বাড়িতে স্ত্রীর মর্যাদা দিয়েছে, সে আমাকে ছেড়ে লন্ডন গেছে বিজনেস করতে। আসলে মানুষ পেটের জন্য টাকার জন্য কত কিছু করে, কত দেশে যায়। বাবা আমি আপনার ছেলের বিশ্বাস ভাঙতে পারবো না। তাছাড়া আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি আমার বাবার চোখে দেখি, আপনাকে আমি সম্মান করি, রেসপেক্ট করি। দেখেন আব্বা, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। আপনি দয়া করে শ্বশুর বাবাকে আপনি জোর করবেন না, এটা আমি আপনাকে কখনোই দিতে পারবো না। শ্বশুর আব্বা তখন আবার দিকে তাকিয়ে সে কান্না করে দিল। সে আমাকে বলল, বৌমা সারাটা জীবন আমি কষ্ট করেছি, এমনকি এখনো আমি কষ্ট করে যাচ্ছি, তুমি আমাকে এই একটা সুযোগ দাও বৌমা, আমি তোমার কাছে কথা দিচ্ছি আর জীবনে আমি কোনো কিছু চাইবো না, আর তোমার আমার এই সম্পর্ক কেউ জানতে পারবে না। আমি আব্বাকে বলছি, আব্বা আপনি তো পাগল হয়ে গেছেন কেন? আপনার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, তাই না? তাছাড়া আব্বা আপনার তো অনেক টাকা পয়সা আছে, এই শহরে অনেক মেয়ে আছে যারা 300 টাকার বিনিময়ে দেহ বিক্রি করে। দৌলতিয়া পল্লী আছে, সেখানে আপনি এক রাতে 3000 টাকায় একটা মেয়ে পেয়ে যাবেন। অনেক আবাসিক হোটেল আছে, আপনার তো কোটি কোটি টাকা, আপনি এত টাকা দিয়ে আপনি চাইলে আমার মতো মেয়ে 10টাকে আপনি এনে রাখতে পারবেন। শ্বশুর আব্বা বলল, দেখো বৌমা, জীবনে কখনো কোনো মেয়ের কাছে যায়নি আর যাবও না, তোমার চেহারাটা একটু অন্যরকম, তোমাকে আমার সত্যি ভালো লাগছিল, বুঝছো বৌমা? তাছাড়া আমার ছেলে তো প্রবাসে আছে, সেদিন আমি তোমার একটা গোপন জিনিস দেখে ফেলেছি, আমার তোমাকেই লাগবে। শ্বশুরের এমন কথা শুনে আমি রীতিমতো একটু অবাকই হয়ে পড়লাম। শ্বশুর আব্বা আমার কি এমন অবাক জিনিস দেখে ফেললো? তখন শ্বশুর আব্বা আমাকে বলল, বৌমা তুমি কি জানো আমার প্রতিটা রুমে সিসিটিভি আছে, ক্যামেরা আছে? তুমি জানো বৌমা বাথরুমে সিসিটিভি ক্যামেরা আছে? তুমি যে আমার ছেলের সঙ্গে কথা বলে বলে ওয়াশরুমে গিয়ে কি করো আমি সব কিছু দেখে ফেলেছি। বৌমা তুমি সেদিন ওয়াশরুমে বেগুন নিয়ে ঢুকেছিলে কেন? শ্বশুর আব্বার এমন কথায় আমি রীতিমতো একটু চমকে গিয়েছিলাম, আমি রীতিমতো একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তার মানে কি সেদিনের সব ঘটনা শ্বশুর আব্বা কি দেখে ফেললো? আসলে সত্যি কথা বলতে বন্ধুরা, সেদিন আমি ওয়াশরুমে আসলেই বেগুন নিয়ে গিয়েছিলাম। আমার স্বামী একজন প্রবাসী, বিদেশে থাকে। সত্যি কথা বলতে আমারও নিজের ভিতরে জানি কেমন কেমন যেন একটু একা একা ফিল হচ্ছিল, একা একা মনে হচ্ছিল, আমি একা একা থাকতে পারতাম না। আর ঠিক তখনই বন্ধুরা আমি প্রায় সময় ওয়াশরুমে বেগুন নিয়ে ঢুকি। তো ওয়াশরুমের ভিতরে ক্যামেরা লাগায় এটা আমি দেখি নাই, একটি গোপন সিসি ক্যামেরা লাগানো আছে, খুব ছোট, আর এটা লাইটের সঙ্গে অ্যাডজাস্ট। শ্বশুরের এই কথাই শুনে আমি একেবারে মাথায় হাত দিলাম, এই আমি কার পাল্লায় পড়েছি রে বাবা, এখান থেকে কি আমার রেহাই নেই? তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে, দেখো বাবা তুমি তো আর আমার শত্রু নও, তাছাড়া আমি তো তোমার শত্রু নই, দেখো আমি তোমার হেল্প করতে চাচ্ছি, আমার ছেলেটা বিদেশে আছে, এই জন্যই আমি তোমাকে বলতেছি বৌমা, ঠিক আছে? তাছাড়া আর কোনো কিছু না। অত বিদেশে তোমার মতো একটা সুন্দরী মেয়ে মানুষ, তুমি একা একা থাকো দিনের পর দিন। আমার ছেলে লন্ডনে গেছে, ও এত টাকা খরচ করে গেছে, কবে আসবে না আসবে তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো নিশ্চয়তা নেই। বলে কি বৌমা, আমি একজন রিটায়ার্ড অফিসার, বুঝছো? হ্যাঁ, আমি তো নিয়মিত প্রচুর শাক সবজি এগুলা খাই, আর প্রচুর টাকা পয়সা আছে আমার। তাছাড়া আমি যদি তোমাকে স্যাটিসফাইড না করতে পারি তখন তুমি আমাকে বইলো। শ্বশুরের এমন কথা শুনে আমি রীতিমতো অবাগী হয়ে পড়লাম যে আমি কার পাল্লায় পড়লাম রে বাবা। আসলে বন্ধুরা আমি কার পাল্লায় বললাম? তখন শ্বশুর আব্বা আমাকে বললো, বৌমা এইরকম বৃষ্টির একটা দিনে রোমান্টিক একটা ওয়েদারে সমুদ্রের পাড়ে একটা রিসোর্ট নিলাম এত টাকা খরচ করে, দেখো বৌমা তুমি আর না করো না, আর তোমার যদি আমার ভালো না লাগে, আমি যদি তোমার স্যাটিসফাইড না করতে পারি তখন না হয় তুমি আমাকে দিও না। আর শ্বশুর আব্বার এমন কথা শুনে বন্ধুরা আমি আর নিজেকে আটকাতে পারলাম না, আমি আর নিজেকে একা একা রাখতে পারলাম না। আমি শ্বশুর আব্বাকে
তখন বললাম, বাবা, আপনি যা বলতেছেন আপনি কি ঠিক বলতেছেন? আপনি কি সত্যি পারবেন তো? শ্বশুর আব্বা তখন আমাকে বলল, বৌমা, আমি যদি না পারি তাহলে আমি নিজেই তোমার কাছ থেকে চলে যাব। আমার শ্বশুর আব্বার মুখে এরকম দুঃসাহসিক কথাগুলো শুনে আমার শরীরটা রীতিমতো আচমকা একটু চমকে গেল। যেই শ্বশুর আব্বা তিনি আমাকে আগলে রাখবেন, আমার দেখাশোনা করবেন, শ্বশুর আব্বা আমার কাছে এমন কিছু আবদার করতেছে বন্ধুরা, যা আমি কখনো দিতে পারবো না। কিন্তু কি করব, আমার স্বামীও যে আমাকে ছেড়ে আজকে প্রায় অনেক দিন হলো লন্ডনে চলে গেল। এদিকে আমি একটা যুবতী মেয়ে মানুষ, আমারও তো একটু আর একটু মন চায়, আমারও তো কষ্ট করে একা একা থাকতে। আসলে একটা পুরুষ মানুষ, সে যদি আমার পাশে থাকে সারাক্ষণ, আমার পাশে ঘুমায়, আমার যত্ন নেয়, আমার খেয়াল রাখে, সত্যি কথা বন্ধুরা, এটা এক অন্যরকম এক মধুর সম্পর্ক, আমারও ভালো লাগে। কিন্তু তাই বলে শ্বশুর আব্বার সঙ্গে এটা করব, এটা আমি কোনোভাবে আসলে মানতে পারতেছি না। মানে শ্বশুরের সঙ্গে এটা কেমন কাহিনী বলেন তো বন্ধুরা, এটা কি তাই হয় নাকি? আপনাদের কি মনে হয়? তখন আমি শ্বশুর আব্বাকে বললাম, দেখেন আব্বা, আপনি আসলে যেটা চাচ্ছেন এটা কখনোই সম্ভব না, আর হুট করেই কখনো কোনো কিছু হয় না। আমি একটা মেয়ে মানুষ, আমারও মনের চাহিদা আছে, আমারও তো একটা চাহিদা থাকতে পারে, তাই না? আর তাছাড়া আপনার ছেলেকে আমি ধোঁকা দিতে চাই না, আমাকে কয়েকটা দিন সময় দেন। শ্বশুর আব্বা আমাকে বলল, বৌমা, তোমার যত দিন খুশি তুমি সময় নাও, অনেকদিন সময় নাও বৌমা। তোমাকে তো আর আমি আজকেই বলতেছি না যে তুমি রাজি হয়ে যাও, তুমি আরো বেশ কয়েকদিন সময় নিয়ে তারপরেই তুমি রাজি হও বৌমা। তো বন্ধুরা, এইভাবে শ্বশুর আব্বা তখন আমার খোঁজ খবর নিতে লাগলো, আমার কি পছন্দ, কি কালার পছন্দ, আমি কি খেতে পছন্দ করি, আমি কি পড়তে পছন্দ করি। শ্বশুর আব্বা আমার সব কিছু জানতে চাইলো। এরপর রিসোর্টে সে আমাকে ভীষণ আনন্দ দিতে লাগলো, সমুদ্রের পাড়ে নিয়ে ঘুরতে গেল। রাতের বেলা বারবিকিউ সে নিজের হাতে বানালো, মাছ বারবিকিউ করলো, মুরগি বারবিকিউ করলো, আমাকে খাইয়ে দিল। মানে আমার কখনো কোনো টাকার অভাব শ্বশুরাব্বা আমাকে বুঝতে দেয় নাই। সারাক্ষণ সে আমাকে রাজরানীর মতো। এমনকি আমরা সেন্ট মার্টিনে প্রায় 5 দিন ভ্রমণ শেষে আমরা চলে আসলাম সে আমাদের বাসাতে, আবারও শহরে চলে আসলাম। শহরে আসার পর সে আমাকে একটা বড় শপিং মলে নিয়ে গেল। সেখানে আমাকে একটা সোনার নেকলেস কিনে দিল, একটা গহনা কিনে দিল 2 হাতে 2টা। তারপর আমাকে শপিং মলে গিয়ে বেশ কিছু শপিং করে দিল। মানে শ্বশুর আব্বা আমাকে এতটা ভালোবাসে, এতটা আমার কেয়ার করতেছে যে তার প্রতি আমার বলতে গেলে একটা অন্য রকমের একটা ফিলিংস কাজ করতেছে এখন। হ্যাঁ, সত্যি কথা বলতে তার প্রতি আমার একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে, যে একটা মানুষ আমাকে এতটা খেয়াল করে, এতটা কেয়ার করে। তো বন্ধুরা, তারপরেও আমি আমার শ্বশুর আব্বাকে নিয়ে আমি কোনো কিছু তখন আমি ভাবি নাই। আসলে কিভাবে ভাববো বলেন তো? সে আমার শ্বশুর, আমি তাকে আমার বাবার সমতুল্য জায়গায় আমি তাকে সম্মান দিয়েছি। তো এই জায়গা থেকে আমি তাকে কিভাবে আসলে ওই চোখে দেখি? আমি তাকে কখনোই ওই চোখে আমি দেখি নাই। আমি তাকে সব সময় আমার বাবার চোখে দেখেছি। তো বাবার চোখে দেখলে তো আর ওইটা কখনোই সম্ভব না, তাই না? তো যাই হোক, শ্বশুর আব্বা এমনি খুব শক্তিশালী ছিল। সে সকালবেলা ঘুম থেকে উঠে কাঁচা ছোলা, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলা খাইতো। আবার এগুলা খাওয়ার পর 1 গ্লাস পানি খেয়ে কলা, আপেল, ফ্রুটস এগুলা খাইতো। মানে উনি ভাত খুব কম খায়, দুপুরবেলা একটু ভাত খাবে, আবার রাতের বেলায় খাবে হচ্ছে রুটি, দুধ, ডিম এগুলা খেয়ে ঘুমাবে। তো আমি বলি, আব্বা আপনি এত কিছু খান, এত শক্তি আপনি কোথায় রাখেন? বলল, বৌমা, হ্যাঁ, এগুলো শুধু শক্তি, বুঝছো? সেনাবাহিনীর যখন চাকরি করতাম তখন এই শক্তিগুলা, এগুলোই খাবার ছিল আমাদের। এগুলা খেয়ে আমাদেরকে ডিউটি করতে হতো, ট্রেনিং করতে হতো। এখন বুঝো তোমার শ্বশুর কি পরিমাণ কষ্ট করত। হ্যাঁ, আজকালকার ছেলেমেয়েরা তো কষ্টই করতে চায় না, পরিশ্রম করতেই চায় না। এই জন্য তো বউয়ের কাছে গিয়ে 2 মিনিটও বেশিও পারে না,
এই কথা বলে এই শ্বশুর আব্বা হা হা করে হাসতে লাগলো। আমিও হাসি দিলাম। বন্ধুরা, আমাদের এখন ভীষণ বৃষ্টি হচ্ছে। পরের দিন আমি উঠানে ভিজতে গেলাম। তো উঠান তো নেই, এখানে ছাদ আছে, ছাদে ভিজতে গেলাম। ভিজার পর বন্ধুরা শ্বশুর আব্বা আমাকে বললো, বৌমা তুমি ভিজো না, তোমার সর্দি আসবে, জ্বর আসবে, এখনকার বৃষ্টি খুব খারাপ। কিন্তু এত গরম লাগলো, মনটা চাচ্ছিল যে একটু ভিজে, না হয় সর্দি জ্বর পরেরটা পরেই দেখা যাবে, তাই না? আমি বাসার ছাদে গিয়ে ভিজতে শুরু করলাম। তারপর বন্ধুরা একটু বৃষ্টিতে ভিজার পর আমি চলে আসলাম বাসায়। শ্বশুর আব্বা দেখলাম আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমার থ্রি পিস সম্পূর্ণ ভিজে গেছে, আমার শরীরের বাজ খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। শ্বশুর আব্বা আমার এই বেজা শরীরটা দেখে সে নিতর চোখে আমার দিকে প্রায় 2 মিনিট ধরে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি তখন শ্বশুর আব্বাকে বললাম, বাবা আপনি এইভাবে তাকিয়ে আমার দিকে কি দেখতেছেন? হ্যাঁ? শ্বশুর আব্বা তখন বলল, না তেমন কিছু না। আমি বললাম, কি আপনি মিথ্যা কথা বলতেছেন? শ্বশুর আব্বা তখন বলল, হেরে বৌমা তুমি অনেক সুন্দর, অনেক মিষ্টি, সত্যি আমার ছেলেটা ভীষণ ভাগ্যবান, কিন্তু সে তোমার সঙ্গে থাকতে পারলো না, এটাই সবচেয়ে বেশি কষ্ট। যাও বৌমা, কাপড়টা গিয়ে চেঞ্জ করে আসো, তোমার ঠান্ডা লেগে যাবে। তারপর আমি ওয়াশরুমে গেলাম, গিয়ে আমি কাপড়টা চেঞ্জ করে নিলাম। কাপড়টা চেঞ্জ করে একটা শাড়ি পরে আসলাম, হলুদ কালার। শাড়িতে আমাকে একদম হলুদ পরি লাগতেছিল। শ্বশুর আব্বা আমাকে বলল, এই যে বৌমা মৌসুমী, আজকে তো তোমাকে সত্যি নায়িকা মৌসুমীর মতো লাগতেছে, বাহ অনেক সুন্দর লাগতেছে তোমাকে। আমি বললাম, শ্বশুর আব্বা সুন্দর না চাই, আপনি আমাকে ফার্ম দিচ্ছেন তাই না? শ্বশুর আব্বা তখন আমাকে বলল, না হ্যাঁ না 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 বৌমা, তোমাকে আমি পাম দেব কেন? হ্যাঁ, আর তুমি কি পাম দেওয়ার মেশিন নাকি? শোনো, তোমাকে সত্যি আজকে নায়িকা মৌসুমীদের মতো লাগছে, এই জন্যই কথাটা বললাম। তারপর শ্বশুর আব্বাকে আমি দুপুরবেলায় ভাত বেড়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। খাওয়ার পর শরীরটা কেমন যেন গরম হয়ে গেল হুট করে, আর দেখতেছি শরীরে জ্বর চলে আসছে, 2-3টা হাসিও চলে আসছে। ও মা, রাতের বেলা এত সর্দি হয়েছে বন্ধুরা, আমি তো নাকে একদম নিঃশ্বাসই নিতে পারতেছিলাম না, একটু পর পর নাকে সর্দি আসতেছিল, আর এত পরিমাণ জ্বর হচ্ছিল, মনে হচ্ছিল শরীরটা এত দুর্বল আর এত ক্লান্ত লাগতেছিল, একদমই ভালো লাগতেছি না। আসলে সারাটা রাত আমার উপর দিয়ে কি গেল আমি বলতে পারবো না। শ্বশুর আব্বা সারা রাত সে আমার সেবা যত্ন করেছে। আমি বললাম, বাবা আমি একটা মেয়ে মানুষ, তাছাড়া আপনার ছেলের বউ, এই বাড়িতে আপনি ছাড়া আর কেউ নেই, বাবা আমার আপনি সেবা করতে হবে না, আপনি চলে যান আপনার ঘরে। কিন্তু শ্বশুর আব্বা বলল, বৌমা দেখো, আমি তোমাকে পছন্দ করি তা ঠিক আছে, কিন্তু তোমার অনুমতি ছাড়া আমি কোনো কিছু করব এটা তুমি টেনশন করো না। তোমার অনুমতি ছাড়া আমি তোমার শরীরের কোনো কিছু দেখবও না, আর তোমাকে আমি কোনো কিছু করবও না, ঠিক আছে? শোনো বৌমা, তুমি আজকে ভীষণ অসুস্থ, অনেক জ্বর এসেছে শরীরে, সর্দিও হয়েছে, তোমাকে আমার একটু সেবা যত্ন করার সুযোগ দাও, আমি গিয়ে বাজার থেকে ওষুধ নিয়ে আসি। আর এত রাতে ফার্মেসি খোলা পাবো কি না পাবো জানি না, আমি তাও একটু বাজারে দেখে আস। সেই রাতে শ্বশুর আব্বা বাজারে গেল, বাজার থেকে দেখলো কোনো ওষুধ নেই। তারপর বন্ধুরা শ্বশুর আব্বা বাসায় ফিরে আসলো। বাসায় আসার পর শ্বশুর আব্বা যে আমার এতটা সেবা করবে সারাটা রাত, আমার এতটা খেয়াল রাখবে, সেটা আমি স্বপ্নেও ভাবি নাই। সারা রাত সে আমাকে কপালে জলপট্টি দিয়েছে, আমার পা টিপে দিয়েছে, হাত টিপে দিয়েছে, এমনকি আমাকে তেল গরম করে রাতে পায়ে মালিশ করে দিছে, আমার চুলে মালিশ করে দিছে। মানে এত সেবা যত্ন, মনে হয় আজকে যদি আমার স্বামী থাকতো, আমার স্বামীও মনে হয় আমাকে এতটা সেবা যত্ন করতো না, যতটা সেবা যত্ন আমাকে আমার স্বামী করছে। তো যাই হোক, আমার শ্বশুরের এই সেবায়, এই যত্নে আমি অনেক আকৃষ্ট হয়ে পড়লাম। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি সত্যি অনেক বেশি আকৃষ্ট হয়ে পড়লাম।
সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওমা আমার শরীর একেবারে ভালো, একেবারে ক্লান্ত হয়ে। শ্বশুর আব্বা দেখে সকালবেলা সোফার মধ্যে ঘুমিয়ে আছে। সারাটা রাত শ্বশুর আব্বা ঘুমায়নি, আমার সেবা যত্ন করেছেন। আমার হাতে পায়ে নাকে সব জায়গায় তেল দিয়েছেন। আমার মনে হয় একটা মানুষ আমাকে কতটা পছন্দ করে যে আমি অসুস্থ হয়ে পড়ে আছি বিছানাতে, সারাটা রাত সে আমাকে নিঃস্বার্থে আমাকে সেবা দিয়ে গেছে। তো এরপর থেকে শ্বশুরের মনে আসলে আমি খেয়াল করলাম যে অন্যরকম চাওয়া। আমি এরপর থেকে আমার মনে শ্বশুরের জন্য এক মায়া কাজ করলো, একটা ভালো লাগা কাজ করলো, একটা অন্যরকম কাজ করলো। তখন থেকে আমি শ্বশুরকে বললাম, শ্বশুর আব্বা আপনি সারা রাত আমার জন্য এই যে অক্লান্ত পরিশ্রম করেছেন, হ্যাঁ আজকাল তো নিজের বউয়ের জন্য এই অক্লান্ত পরিশ্রম কেউ করে না। সত্যি আপনি আমার জন্য যা করেছেন তা আমি কখনোই ভুলবো না, আমি কখনোই ভুলবো না শ্বশুর আব্বা। আপনার এই ঋণ আমি যে কিভাবে পরিশোধ করব আমি নিজেও জানি না। শ্বশুর আব্বা তখন আমাকে একটা কথাই বলল, তুমি আমার ছেলের বউ, আমার ছেলের অজান্তে তোমার দেখাশোনার দায়িত্ব হচ্ছে একমাত্র আমার। আর আমি যদি তোমার খোঁজখবর না রাখি, তোমার খেয়াল না রাখি, তাহলে তোমার খোঁজখবর তোমার দায়িত্ব কে রাখবে বলো তো? হ্যাঁ শুনো, আজকে থেকে এখন থেকে তোমার সব দায় দায়িত্ব যা কিছু আছে সব কিছু আমার, ঠিক আছে? শ্বশুরের এই একটা কথা আমার মন একদম পাগল করে দিয়েছিল। তখন থেকেই শ্বশুরকে আমি ভালোবাসতে লাগলাম। আমার মন প্রাণ, আমার শরীর দেহ এই প্রথম শ্বশুরের জন্য আমি এতটা উতলা হয়ে গেছি, শ্বশুরের জন্য আমি এতটা পাগল হয়ে গেছি। এরপর থেকে আমি সব সময় আমি শ্বশুরেরকে ভালো ভালো রান্না করে খাওয়াতাম, তার সেবা যত্ন করতাম। এরপর একদিন আমি রাতের বেলা বিরিয়ানি রান্না করেছি। সেদিন আমি শ্বশুর আব্বাকে বললাম, বাবা খেতে আসবেন। শ্বশুর আব্বা ডাইনিং টেবিলে এসে দেখে আমি তার প্রিয় পছন্দের খাবার ছিল বিরিয়ানি, আজকে আর রুটি বানাই নাই। শ্বশুর আব্বা বলল, বৌমা কি ব্যাপার, আজকে বিরিয়ানির গন্ধ পাচ্ছি? আমি বললাম, হ্যাঁ বাবা, আজকে আমি আপনার জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করেছি, আমি নিজ হাতে বানিয়েছি, কোনো কাজের মেয়েকে দিয়ে রান্না করাই নাই। শ্বশুর আব্বা বলল, ঠিক আছে বৌমা। তারপর শ্বশুর আব্বা খেতে লাগলো। আমি বললাম, বাবা আজকে থেকে আপনি আর নিজের হাতে কোনো খাবার খেতে পারবেন না, আপনাকে এখন থেকে আমি নিজ হাতে খাইয়ে দিব। শ্বশুর আব্বা আমার এই কথা শুনে সে ভীষণ খুশি হলো। তখন আমাকে বলল, বৌমা তুমি সত্যি বলছো? এই কথা শুনেই শ্বশুর আব্বা দেখলাম খুশিতে আত্মহারা হয়ে গেল। তারপর আমি শ্বশুর আব্বাকে নিজের হাতে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর শ্বশুর আব্বা বলল, বৌমা খাবারটা তো অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে, তার চাইতেও বেশি টেস্টি হয়েছে তোমার হাতের স্বাদ। বৌমা অনেক স্বাদ, অনেক মজা হয়েছে বৌমা, সত্যি? আমি বললাম, তাই নাকি? তো শ্বশুর আব্বা আমার হাতে খাবার খেয়ে সে ভীষণ প্রশংসা করলো, আবার অনেক প্রশংসা করলো আমার। যাই হোক, সে আমার প্রশংসা করার পর আমিও অনেক বেশি খুশি হলাম। যখন কেউ আসলে কারো প্রশংসা করে তখন সত্যি অনেক বেশি ভালো লাগা কাজ করে ভিতরে। তখন আমি শ্বশুর আব্বাকে বললাম, বাবা আজকে থেকে আপনার আর ওই আলাদা রুমে আর ঘুমাতে হবে না, আজকে থেকে আপনি আমার ঘরে ঘুমাবেন। তাছাড়া রাতে আমার একা থাকতে খুব ভয় করে, আর ইদানিং যে ঝড় তুফান বৃষ্টি হচ্ছে রাতের বেলায় আমার সত্যি ভীষণ ভয় করে। আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমার আর একা লাগবে না, আমার আর ভয়ও করবে না। শ্বশুর আব্বা এই কথা শুনে সে একটা মুচকে হাসি দিল। তখন আমি বললাম, আজকে থেকে আমার স্বামী আমার সঙ্গে যা যা করতো আমি আপনাকে সেই দায়িত্ব দিলাম, আজকে থেকে সেই দায়িত্বগুলো আপনি সামলাবেন। শ্বশুর আব্বা আমার এমন কথা শুনে সে তো ভীষণ খুশি। সে আমাকে বলল, বৌমা তুমি কি সত্যি বলছো আমাকে দিবে সবকিছু আমার চাহিদা মতো? আমি বললাম, আপনাকে আমি কখন না করলাম, আজকে থেকে আপনাকে আমি পুরো অ্যাক্সেস দিলাম, পুরো পারমিশন দিলাম। এই কথা শুনে শ্বশুর আব্বা
ভীষণ খুশি হলো। তারপর রাত্রেবেলা যখন ঘুমালাম, শ্বশুর আব্বাকে বললাম, আসেন আমরা আজকে থেকে একটা বালিশে ঘুমাবো। বন্ধুরা, শ্বশুর আব্বা লাইট অন রেখেই সব কিছু করতে চাইলো। আমি তখন শ্বশুর আব্বাকে বললাম, বাবা, প্রথম প্রথম তো আমার একটু লজ্জা করবে, আপনাকে লাইটটা বন্ধ করতে হবে, লাইটটা বন্ধ করে যা করার তা করেন, আমার কোনো সমস্যা নেই। শ্বশুর আব্বা বলল, আচ্ছা তাই, আমার বৌমার দেখতেছি লজ্জাও আছে। তারপর শ্বশুর আব্বা সেদিন এই লাইটটা বন্ধ করে দিল। লাইট বন্ধ করে আমাদের মধ্যে এক অন্যরকম একটা ভালোবাসার সৃষ্টি হলো। এই রাতটাতে আমি এত মজা পেয়েছি, এত আনন্দ পেয়েছি, এত সুখ পেয়েছি, যা আমার স্বামীও আমাকে এই সুখটা কখনো দিতে পারে নাই। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার রিটায়ার্ড প্রাপ্ত শ্বশুর জেনারেল উসমান সাহেবের প্রেমে আমি এক প্রকার এখন আসক্ত হয়ে পড়েছি। এই মানুষটা দীর্ঘদিন যাবৎ সে সেনাবাহিনীতে চাকরি করেছিল। তার শরীর, বডি, ফিগার দেখে আমি রীতিমতো চমকে উঠেছিলাম যে একটা মানুষ এতটা শক্তিশালী, এতটা অ্যাগ্রেসিভ, তার বডি ফিটনেস দেখে পুরাই মাথা নষ্ট হয়ে গেছে আমার। এখন থেকে প্রতিটা রাত আমার জীবনে একটা মধুর রাত। সত্যি, আমার স্বামী এখন লন্ডন গেছে, আমার এ নিয়ে কোনো অভিযোগ নেই, আমার মনে কোনো দুঃখ নেই। আমার শ্বশুর এখন আমার প্রতিটা রাত সে আনন্দময় করে দেয়, সুখের করে দেয়। সত্যি কথা বলতে বন্ধুরা, শ্বশুরকে আমি যেমন ভেবেছিলাম যে একটু দুর্বল টাইপ হবে বা তেমন বেশি পারবে না, কিন্তু উনার উনি তো আমাকে একদম পুরো কান্না করিয়ে ছাড়ে। এমন কোনো রাত নেই যে আমাকে কান্না করতে হয় না, আর এমন কোনো রাত নেই যে আমার উপর দিয়ে ঝড় তুফান যায় না। তো উনি প্রচুর পরিমাণে কচু শাক খায়, উনি প্রচুর পরিমাণে আসলে কাঁচা ছোলা, এই যে বললাম পুষ্টিকর মানে পুষ্টি জাতীয় খাবার খাওয়া দাওয়া করে। উনার এই অ্যাগ্রেসিভ আমাকে মুগ্ধ করেছে বন্ধুরা, আমাকে মুগ্ধ করেছে। আর এখন থেকে আমি আমার শ্বশুরকে আমার স্বামীর জায়গাটা দিয়ে দিছি। এখন আমার স্বামী ওই বেটা হারামজাদা বিদেশ থেকে আসলে আসুক, না আসলে না আসুক, কেননা আমার শ্বশুর এখন আমার প্রতিটা রাত আলোয় মধুর রাত করে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের জীবনে কি এমন কোনো এক্সপিরিয়েন্স আছে যে তোমরা শ্বশুরের সঙ্গে এমন কোনো অনৈতিক কাজে জড়িয়েছ? যদি এমন কোনো এক্সপিরিয়েন্স তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো চাইলে তোমরা সেইটাও জানাতে পারো। সো বন্ধুরা, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।